ভারত একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশ পরিচালনার জন্য রয়েছে একটি বৃহৎ ইনক্লুসিভ সংবিধান, আর এই সংবিধানের মধ্যে রয়েছে ভারতের নাগরিকত্ব অর্জনের উপায়। এই নাগরিকত্ব আইন বলবৎ হওয়ার পরে কয়েকটা সংশোধন হয়েছে, আর এই সংশোধনের ফলে জটিলতা তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। 2019 সালের এসেছে একেবারে শেষ সংশোধনী, এবং এই আইন পাশ হবার 4 বছর 3 মাস প্রায় হঠাৎ করে নির্বাচনের আগে নিয়ে আসা হয়েছে CAR 2024। আর এই CAR নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতোর। এই রুলসের সমর্থনে মানুষ উল্লাস প্রকাশ করেছে, আবার এর বিপক্ষে রাস্তায় নেমে মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। এই নিয়ে আলোচনা করতে এসেছেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ তাপস কান্তি বিশ্বাস। তাপস কান্তি বিশ্বাসকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা তাপস কান্তি বিশ্বাসের কাছ থেকে জেনে নেব যে ভারতের সংবিধানে যে নাগরিকত্ব বিষয়টি আছে, সেই নাগরিকত্ব বিষয়টি সম্পর্কে মানুষের সম্যক ধারণা নেই। কি আছে সেই নাগরিকত্ব বিষয়ে? তাপস কান্তি বিশ্বাস। আপনাদের সকলকে আমার নমস্কার। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি, দেশ যখন স্বাধীন হয় 1947 সালে, তখন এই ভারতের নাগরিক কারা সে সম্পর্কে বিশেষ কিছুই কোথাও লেখা ছিল না। কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি ভারতের যে সংবিধান লাগু হয়, সেই সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় সেখানটায় এই নাগরিকত্ব বিষয়ে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করা হয়। এবার এই যে নাগরিকত্বর কথা বলছি, যে ভারতীয় সংবিধানে লেখা আছে, তার অনুচ্ছেদ 5, সেখানটায় বলা হয় এই ভারত ভূখণ্ডে যাদের জন্ম, অথবা কোনো ব্যক্তি তার পিতা বা তার পিতামহ বা তার মাতা পিতার কেউ যদি এই ভারতে জন্মগ্রহণ করে, তাহলে সে ভারতের নাগরিক। আবার সেখানটায় ওই 5 ধারাতেই বলা হয় যে এই সংবিধান লাগু হওয়ার আগে 5 বছর যদি কেউ কন্টিনিউ বসবাস করে থাকে, সে যে কোনো দেশের মানুষ হোক না কেন, তিনিও ভারতের নাগরিক। এই যে অনুচ্ছেদ 5, এই অনুযায়ী অধিকাংশ মানুষ ভারতের নাগরিক হিসেবে পরিগণিত হয়। তবে ভারতবর্ষ যখন ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্রে পরিণত হলো, সেই পাকিস্তান সেটাও তো এই ভারতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাদের জন্য ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 6 লেখা হয়, অবিভক্ত ভারতে যাদের জন্ম, তারা যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে এই ভারতে এসে থাকে, অর্থাৎ স্বাধীনতার পরে কিন্তু 1948 সালের 19শে জুলাইয়ের আগে, তাহলে তিনি ভারতের নাগরিক। আর 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতে আসবে, তারা 6 মাস এখানে থাকার পর যদি রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্বের জন্য আবেদন করে, তবে তারা ভারতের নাগরিক হিসেবে পরিগণিত হবে। আর ঠিক তার পরের যে অনুচ্ছেদ 7, সেখানটায় বলা হয় যে দেশভাগের ঠিক কয়েক মাস পূর্বে, অর্থাৎ 1 মার্চ 1947 সালের 1 মার্চের পরে যারা পাকিস্তানে চলে গেছিলেন, তারা যদি পুনরায় এই ভারতে ফিরে আসতে চায় এবং তারা আসে, তারাও 6 মাস এখানে বসবাস করার পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে তারা ভারতের নাগরিক হিসেবে পরিগণিত হবে। আর ভারতের বাইরে যারা ভারতীয় বংশোদ্ভূত বসবাস করেন, তারা সংশ্লিষ্ট এমবাসিতে নাম নথিভুক্ত করে তাদের রেজিস্ট্রেশন পদ্ধতিতে তারা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। এই পর্যন্ত সেই সময়ে যারা ভারতের নাগরিক হবে, এই ভারতীয় সংবিধানে সেটা বলে দেওয়া হয়। কিন্তু এই ভারতীয় সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে সেখানটায় ভারতের সংসদকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয় যে পরবর্তীতে কারা ভারতের নাগরিক হবে বা কাদের নাগরিকত্ব বাতিল হবে, এই সম্পর্কিত
একটা আইন তারা প্রণয়ন করবে। এই যে সংসদদের উপরে নিরঙ্কুশ একটি অধিকার দেওয়া হলো, এই অধিকার কি সংবিধানকে লঙ্ঘন করে যাচ্ছে তাই করতে পারে? না, শুধু এই আইনের ক্ষেত্রেই নয়, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারকে উল্লঙ্ঘন করে কোনো আইনই তৈরি হতে পারে না। যদি কোনো আইন এরকম তৈরি হয়, শুধু নাগরিকত্ব আইন নয়, যে কোনো আইন, ভারতের সংশোধনে বা সংসদে আজ পর্যন্ত যত আইন তৈরি হয়েছে তার প্রত্যেকটা আইনের হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা হয় যে সেই আইনটা এই ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করছে কিনা। সুতরাং এই যে নাগরিকত্ব আইন সিএএ 2019 এটাও তার ব্যতিক্রম নয়। 1947 সালের পরে এই যে দেশ বিভাজনের ফলে এপার ওপার থেকে অসংখ্য মানুষের স্রোত, সে নির্দিষ্ট দেশ যেটা সে পছন্দ করে সেই দেশে সে বসবাস করবে। আর এই বসবাস নিয়ে ভারত যে বিভাজিত খণ্ডগুলো, সেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে একাধিক চুক্তি হয়েছে। সেই চুক্তির ফলে যারা ইন্ডিয়ান অরিজিন তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়ার একটা প্রকল্প তৈরি হয়েছিল সেই সময় থেকে। এই রিহ্যাবিলিটেশন প্রকল্পের মধ্যে দিয়ে নাগরিকত্ব সুনিশ্চিত করার একটা অবকাশ ছিল। ঘটনাক্রমে এই যে বিষয়টি 1971 সালের পরে এই বিষয়টিকে একটা ড্রপ আসে এবং সেখানে শরণার্থী এবং যারা উদ্বাস্তু তাদের মধ্যে আড়াআড়ি একটা ভাগ তৈরি হয়। সরাসরি অমিত শাহ বলছেন যে 1947 সালের পরে একেবারে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা বিদেশি। এই যে কথাগুলো, এটা কতটা সত্য? প্রথমেই বলে রাখি, এই যে শরণার্থী কথাটা আপনি বলছেন, এই শরণার্থী কথাটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তিনি কোনো ধর্মীয় কারণে কিংবা রাজনৈতিক কারণে কিংবা কোনো নাগরিক অশান্তির কারণে কিংবা অন্য কোনো কারণে তিনি যদি ভীত সন্ত্রস্ত হয়ে অন্য কোনো তার নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে এসে আশ্রয় প্রার্থনা করে এবং সেই দেশ যদি তাকে আশ্রয় দেয় তবেই তিনি শরণার্থী। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সেই দেশে আশ্রয় প্রার্থনার জন্য তাকে কিন্তু আবেদন করতে হয়। ভারত সরকার কখনোই এই যে ইন্টারন্যাশনাল যে নাগরিকত্ব শরণার্থীর যে রয়েছে, আপনার সনদ রয়েছে, তাতে কিন্তু কখনোই তারা স্বাক্ষর করেনি। সে 1951 সালে বলেন আর 1967 সালে বলেন। সুতরাং এইখানটায় শরণার্থীর কোনো বিষয়ই নেই। এই যে চুক্তির কথা আপনি বললেন, একটা চুক্তি হয়েছিল 1950 সালের 8ই এপ্রিল, নেহেরু লিয়াকত চুক্তি। সেটায় বলা হয়েছিল যে সেই সময় দেশ ভাগের ফলে যে উদ্বাস্তুদের স্রোত এই ভারতে আসছিল তাদেরকে বিভিন্ন জায়গা দিতে, তাদের স্থান সংকুলন করতে এরা খুবই অসুবিধার সম্মুখীন হয়েছিল। বিশেষ করে পূর্ব বাংলার অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে তৎকালীন যে পিছিয়ে রাখা সমাজের মানুষ, দেশ ভাগের সঙ্গে সঙ্গে তারা আসতে পারেননি, কারণ তাদের আসার মতো পরিস্থিতি ছিল না। সুতরাং তারা যখন আসতে শুরু করলো তখন এই নেহেরু লিয়াকত চুক্তি করে বলা হয় যে আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, আপনাদের সমস্ত নিরাপত্তা সুনিশ্চিত করবে সেই দেশের সরকার। সুতরাং এইটা বলে সেই স্রোতটা কিন্তু থামিয়ে দেওয়া হয় এবং ঠিক তার কিছুদিনের মধ্যেই ভারত পাকিস্তান পাসপোর্ট শুরু হয়ে যায়। তখন এই পিছিয়ে রাখা সমাজের মানুষ কিন্তু আর আসতে পারেননি। আর আপনি যে বিদেশির কথাটা বললেন, দেখুন এই যে সিএ 2019, এতে যারা নাগরিকত্বের জন্য আবেদন করবে দুটো পদ্ধতিতে আবেদন করতে পারে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন পদ্ধতি আর একটা হচ্ছে ন্যাচারালাইজেশন পদ্ধতি। আর একটু জেনে নিই যে এই যে উদ্বাস্তুদের নিয়ে দুই দেশের একটি চুক্তি হলো, অর্থাৎ উদ্বাস্তুরা যখন তার সুবিধা মতো আসবে তারা নাগরিকত্বের ব্যবস্থা তাদের হবে। কিন্তু সমস্যাটা কি করে তৈরি হলো? উদ্বাস্তুদের নাগরিকত্ব অর্জনের পথে সমস্যাটা কি করে তৈরি হলো? হ্যাঁ, সেটা বলি।
ভারতের নাগরিকত্ব আইন যখন 1955 সালে তৈরি হয়, 5 রকম পদ্ধতিতে নাগরিকত্ব অর্জনের কথা সেখানটা বলা হয়েছিল। এক হচ্ছে জন্মসূত্রে, 2 হচ্ছে বংশোদ্ভূত ভাবে, 3 হচ্ছে রেজিস্ট্রেশন পদ্ধতিতে, 4 হচ্ছে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে, এবং 5 হচ্ছে অন্য কোনো বিদেশি ভূখণ্ড অধিগ্রহণের মাধ্যমে। কিন্তু সবচেয়ে সহজ এবং ভালো উপায় যেটা ছিল যে এই জন্মসূত্রে নাগরিকত্ব, সেখানটায় বলা হয় যে ভারতের সংবিধান লাগু হওয়ার পরে এখানে যিনি জন্মগ্রহণ করতেন তিনি ভারতের নাগরিক। এই বিষয়টা ছিল 1987 সালের 1 জুলাইয়ের আগের দিন পর্যন্ত। ততদিন কোনো সমস্যা হয়নি। 1986 সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় রাজীব গান্ধীর নেতৃত্বে, সেই সময়টায় নতুন একটা আনা হয়। ওই নাগরিকত্ব সংশোধনীতে বলা হয় যে যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেন, সে জন্মগ্রহণ করলেই ভারতের নাগরিকত্ব পাবে না, তার মা অথবা বাবা যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। এইটা বলবৎ ছিল 2004 সালের 3রা ডিসেম্বরের আগের দিন পর্যন্ত। কিন্তু 2003 সালে যে কালা কানুন তৈরি হয় ভারতের সংসদে, যেটা নাগরিকত্ব সংশোধনী আইন 2003 আমরা বলে জানি, সেই আইনে বলা হয় যে ভারতে কেউ জন্মগ্রহণ করলেই সে ভারতের নাগরিক হবে না, সেক্ষেত্রে তার মা এবং বাবা উভয়কেই ভারতের নাগরিক হতে হবে, তবে একজন হলেও চলবে, অন্যজন যেন ইলিগ্যাল মাইগ্রেন্ট না হয়। এই যে ইলিগ্যাল মাইগ্রেন্ট, তার সংজ্ঞায় বলা হয় যদি কেউ পাসপোর্ট নিয়ে ছাড়া এসে থাকেন এখানে এই দেশে, কিংবা পাসপোর্ট নিয়ে এলেও তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আবার থেকে যান এইখানটা ভারতে, তিনি ইলিগ্যাল মাইগ্রেন্ট। সুতরাং এই যে ইলিগ্যাল মাইগ্রেন্টের সংজ্ঞা দিয়েছে, দেশভাগের বলি যত মানুষ আছে সে 1947-48 সালের 19শে জুলাইয়ের পরের থেকে এই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছে, তারা 99% হচ্ছে এই ইলিগ্যাল মাইগ্রেন্ট। এখানেই হচ্ছে সমস্যাটা। এবং ভারতের এই নাগরিকত্ব আইনে আছে যে ইলিগ্যাল মাইগ্রেন্ট কখনো নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না। এখানেই হচ্ছে সমস্যাটা তৈরি হয়েছে। এই যে 2019 সালের যে সেই অনুযায়ী কারা নাগরিকত্ব পেতে পারে, কাদের জন্য এই 2019 সালের আইনটি তৈরি হয়েছে? দেখুন, দেশের যে শাসক, সেই শাসক দলের নেতৃত্ব যারা, তারা মুখে বলছেন দেশভাগের বলি যে মানুষ উদ্বাস্তুরা, তাদের জন্য আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা এই আইনটা এনেছি। এতদিন উদ্বাস্তু কথাটা বলেছেন, যদিও গতকাল আমি সেটা শুনলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন শরণার্থীদের জন্য। তিনি কিন্তু উদ্বাস্তু এবং শরণার্থী দুটো কথা কিন্তু গুলিয়ে ফেলছেন। এ প্রসঙ্গে না বললে নয়। উদ্বাস্তু হচ্ছে নিজের বাস্তু থেকে যিনি উৎখাত হয়েছেন। উদ্বাস্তু কিন্তু নিজের দেশের মধ্যেও কেউ উদ্বাস্তু হতে পারে, হয়তো নদী ভাঙনে কারো বাড়ি চলে গেছে, তিনিও কিন্তু উদ্বাস্তু। কিন্তু শরণার্থী হচ্ছে, আমি কিছুক্ষণ আগে যেটা আমি বলেছিলাম যে অন্য দেশের কেউ কোনো কারণে যখন তার জীবন বাঁচাতে অন্য কোনো দেশের আশ্রয় প্রার্থনা করেন, তিনি হচ্ছে শরণার্থী। শরণার্থীর জন্য কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বাধ্য, যদি তারা সেখানটায় তাকে শরণার্থী হিসেবে পরিগণিত করে বা গণ্য করে। কিন্তু উদ্বাস্তুর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এখানেই হচ্ছে একটা বড় সমস্যা। তাহলে এই যে যেটা 19 করা হলো, এই 19-এ কারা নাগরিকত্ব পাবে এবং কিভাবে পাবে? এই যে এই এর 6B অনে সেখানটায় কিন্তু লেখা আছে কারা কারা হচ্ছে এই নাগরিকত্বটা পাবে। সেখানটায় বলা হয়েছে এই 6B ধারার অধীনে যে রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, 1 প্রাপ্তবয়স্ক ভারতীয় বংশোদ্ভূত কোন বিদেশি। মাথায় রাখতে হবে যে ভারতীয় বংশোদ্ভূত কোন বিদেশি, অর্থাৎ অবিভক্ত ভারতে যার জন্ম, যিনি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এরকম কোন দেশে বসবাস করেন, তিনি হচ্ছেন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। 2 যদি কোনো ব্যক্তি কোনো ভারতীয় নাগরিককে বিবাহ করেন, তিনিও এই পদ্ধতিতে, এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে আবেদন করতে পারেন। কিংবা কোনো নাবালক, ভারতীয় নাগরিকের কোনো নাবালক সন্তান, তিনিও কিন্তু আবেদন করতে পারেন। আবার কোনো ব্যক্তির পিতামাতা, তারা যদি রেজিস্ট্রেশন পদ্ধতিতে
এই ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করে থাকে, তিনিও এই পদ্ধতিতে নাগরিকত্ব পেতে পারেন। এমনকি কোন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় অনাবাসী তিনিও কিন্তু এই পদ্ধতিতে নাগরিকত্ব করতে পারেন। আর এই যে কথাগুলো বললাম এটা হচ্ছে রেজিস্ট্রেশন পদ্ধতিতে। আর একটা যে ন্যাচারালাইজেশন পদ্ধতিতে, সেটাও প্রাপ্তবয়স্ক কোনো বিদেশি তিনি যদি ভারতে কন্টিনিউ, এখানটা উল্লেখ আছে যে 6 বছর, এই আইনে উল্লেখ আছে 6 বছর যদি বসবাস করেন লাগাতার, তিনিও আবেদন করতে পারেন। তবে এই যে 6 বছরের কথা বলা হয়েছে রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন পদ্ধতিতে, আবেদন করার আগে তাকে টানা 1 বছর এখানটায় থাকতে হবে এবং তার আগের যে 8 বছর তার মধ্যে অন্তত 5 বছর তাকে বিভিন্ন সময়ে এই ভারতে কাটাতে হবে, তবেই তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ঠিক, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন শুরু হয়েছে যে সমস্ত মানুষ কয়েক জেনারেশন ধরে এখানে বসবাস করছে, ভারতে বসবাস করছে, হয়তো তাদের কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট কিছু নেই, কিন্তু তারা নানাভাবে ভারতীয় যে নাগরিকত্বের মিনস অ্যান্ড মেজার গুলো তারা অর্জন করেছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা ভোট দিচ্ছেন, ভোটার তালিকায় তাদের নাম আছে, এবং তারা এখানে চাকরি বাকরি করছেন, প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন চাকরি বাকরি করছেন, অলরেডি তারা ভারতের নাগরিকত্বকে এনজয় করছে। এই মানুষগুলো কি এই সিএ আইনে বিদেশি হিসাবে আবার আবেদন করবে? যাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএ 2019 আনা হয়েছে, প্রকৃতপক্ষে তাদের পূর্বপুরুষ হচ্ছে এই ভারতের অধিবাসী, তাদের জন্মগত অধিকার, তারাও এই ভারতের নাগরিক। ভারতীয় সংবিধানের কে যদি আমরা ফলো করি বা দেখি, সেখানটায় দেখব যে ওই 6 নম্বর অনুচ্ছেদে যেটা লেখা রয়েছে যে 6 মাস থাকার পর তিনি কিন্তু আবেদন করলেই এই ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারতেন। এবং বহু মানুষ দেখুন, এই যে 1987 সালের 1 জুলাইয়ের আগের দিন পর্যন্ত তারা কিন্তু জন্মগ্রহণ করলেও তারা কিন্তু সহজে পেয়ে গেছেন। এবার এইভাবে তারা এই যে হয়তো অনেকে আবেদনটা শুধু করেননি, কিন্তু 6 মাস থাকলেই তো সে নাগরিক হিসেবে আবেদন করে সার্টিফিকেটটা নিতে পারত, সার্টিফিকেটটা শুধু তারা নেননি, কিন্তু তাদের যদি বলেন জন্মগত অধিকার হিসেবে তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার হক রয়েছে। অন্যদিকে যদি ন্যাচারালাইজেশন পদ্ধতিতে বলুন কিংবা রেজিস্ট্রেশন পদ্ধতিতে বলুন, 6 মাস বসবাস করার পর তাদের কিন্তু নাগরিকত্ব প্রাপ্য ছিল। কারণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী থেকে এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন বড় বড় নেতা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন দেশভাগটা হয়েছিল কয়েকজন নেতৃত্বের তাদের কলমের খুঁচায়। সুতরাং এই যে দেশভাগ হওয়ার পর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রথম প্রধানমন্ত্রী তো তিনি বলেছিলেন প্রথম যে ভাষণ, যে আমরা আজকে স্বাধীনতার অর্জন মানে উপভোগ করছি আনন্দ, কিন্তু অন্য একটা অঞ্চলের লোক তারা কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই স্বাধীনতার আস্বাদ উপভোগ করতে পারছে না। সুতরাং এই যে ভারাক্রান্ত হৃদয়ে যারা ছিল তাদের প্রতি এই রাষ্ট্রের সদয় হওয়া উচিত ছিল। সিএআর 2024 ফ্রেমিং হয়েছে। সেই ফ্রেমিং এর হওয়ার পরে দুটো জায়গায় বলছে, একটা হচ্ছে যে রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশনের মধ্যে দিয়ে এদের নাগরিকত্ব দেওয়া হবে। এই যে শর্তগুলো, উদ্বাস্তুদের আরেকটা আন্দোলন ছিল, একটা হচ্ছে কালা কানুন বাতিল করো আন্দোলন ছিল 2004 সাল পর্যন্ত। 2010 সালে হঠাৎ করে নাগরিকত্ব দিতে হবে, তার সঙ্গে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, এই আন্দোলনে চলে আসে। ঘটনাক্রমে এই নিঃশর্ত নাগরিকত্বের পরিবর্তে যে শর্তগুলো চাপানো হয়েছে ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের উপরে, যেটা রুলসে একেবারে রয়েছে, সেই রুলস অনুযায়ী এরা আবেদন করলে কি হবে এবং আবেদন করলে আদৌ যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো এরা কি জোগাড় করতে পারবে? নাগরিকত্ব আইনের 21B তে ইলিগাল মাইগ্রেন্ট যে কথাটা 2003 সালে ঢোকানো হয়েছিল, আমি আগেই বলেছি যে ইলিগাল মাইগ্রেন্ট কখনো নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না। এই নাগরিকত্ব আইনে প্রথমেই হচ্ছে বলা হয়
যে এই ইলিগাল মাইগ্রেন্টের যে তথ্য ঢুকানো হয়েছিল, সেই ইলিগাল মাইগ্রেন্টের ক্ষেত্রে বলছে আমরা শর্ত সাপেক্ষে ছাড় দিচ্ছি, অর্থাৎ ওই ছাড় না দিলে সে আবেদন করতে পারবে না। কিন্তু এই যে শর্ত সাপেক্ষে ছাড় দিল 21B তে, যে বলল ওই 3টে দেশের এই 6টা ধর্মের লোক, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, এরা যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসে, তারা যদি ভারতের পাসপোর্ট আইন 1920 সালের কিংবা 1946 সালের বৈদেশিক আইন বা ভারত সরকারের কোনো নোটিফিকেশন বা অর্ডার অনুযায়ী ছাড় পেয়ে থাকে, তারা ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবে না। মুশকিল হচ্ছে কোথায়, এই যে প্রথমেই বললো শর্ত সাপেক্ষে, অর্থাৎ এই ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে সে যদি বিবেচিত না হতে চান বা ছাড় পেতে চান, তাহলে তাকে প্রথম শর্ত পূরণ করতে হবে সে যে বাংলাদেশ থেকে এসেছে সেটা প্রমাণ করতে হবে, সে যে ওখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ সেটা প্রমাণ করতে, সে যে এই যে ভারত সরকার ছাড় দিয়েছে 2015 সালের 7ই সেপ্টেম্বরের যে নোটিফিকেশন স্বরাষ্ট্র মন্ত্রকের, জিএসআর 685E আর জিএসআর 686E, তাতে কিন্তু বলা আছে যে ওই 3টে দেশের ওই 6টা ধর্মের লোক যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বা উৎপীড়নের ভয়ে এসেছে, অর্থাৎ এই ক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে সে উৎপীড়নের ভয়ে এসেছে। চতুর্থ হচ্ছে সে যে 2014 সালের আগে এসেছে। সুতরাং এগুলো যদি প্রমাণ করতে না পারে সে আবেদনই করতে পারবে না। দ্বিতীয়, যদি কেউ আবেদন করে সেখানে যে ডকুমেন্টস গুলোর কথা বলা হয়েছে শিডিউল 1A তে যেটা, তা জোগাড় করা, অর্থাৎ বাংলাদেশের যে 9টা ডকুমেন্টস বাংলাদেশ পাকিস্তানের, সেটা কিন্তু এদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সুতরাং এই যে আইনটা এনেছে নাগরিকত্ব দেওয়ার নাম করে, শুধু যে এটা কঠিন আবেদন করা সেটাই নয়, এটা আবেদন করলেও আরো অনেক বিপদ আছে। যদি আপনি এরপরে জিজ্ঞাসা করেন সে বিষয়ে বিস্তারিত আমি বলবো। আমি যাব, ওই প্রসঙ্গেই যাব, কিন্তু তার আগে একটু সাংবিধানিক ভাবে এই আইনের সাংবিধানিক মান্যতা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে ভারতের সংবিধান, আপনি একটু আগেই বললেন যে ভারতের সংবিধান ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, ভাষা নির্বিশেষে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ এখানে আসলে তার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব একটি ইনক্লুসিভ বিধান রয়েছে। এই সিএএ বিশেষ করে 2019-এ কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এবং ধর্মেও উল্লেখ করা হয়েছে, যেখানে আর্টিকেল 14 এবং অন্যান্য আর্টিকেলে পরিষ্কার করে বলা হয়েছে যে নাগরিকত্ব অর্জনের পথে এগুলো বাধা নয়। অর্থাৎ মৌলিকভাবে এই আইন সংবিধানের যে ভিত, সেই ভিতকে আঘাত করছে না। তাপস বিশ্বাস? হ্যাঁ, অবশ্যই। প্রথমেই বলি, এই যে আইনটা, এই আইনটা পাশ হওয়ার আগে তখন তো বিল অবস্থায় ছিল। 2016 সালে প্রথম এই বিলটা কিন্তু সংসদে একবার পেশ হয়েছিল। এবার সেই সময়ে যে জেপিসি গঠন হয়েছিল, অর্থাৎ সংসদের যৌথ কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি 2 জন সংবিধান বিশেষজ্ঞের কাছে এই বিলটা পাঠিয়েছিলেন, অর্থাৎ সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। ডক্টর বিশ্বনাথন এবং ডক্টর সুভাষ কাশ্যপ, ভারতের 2 জন প্রখ্যাত সংবিধান বিশারদ, তারা কিন্তু সেই বিলটা দেখে, যেটা আইনে পরিণত হয়েছে, সেই বিলটা দেখে তারা বলেছিলেন ভারতীয় সংবিধানের 14 ধারা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান এবং আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে, এই যে ভারতীয় সংবিধানের 14 অনুচ্ছেদ, এটাকে উল্লঙ্ঘন করছে। দ্বিতীয় কথা, আপনি যেটা একটু আগে উল্লেখ করলেন যে ভারতীয় সংবিধানের যে 15 ধারা, সেখানটায় বলা আছে রাষ্ট্র জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে কারো প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। সুতরাং এই যে নাগরিকত্ব আইন সিএ 2019, এটা কিন্তু সেই ধারাকেও উল্লঙ্ঘন করছে। তৃতীয়ত, যে ভারতীয় সংবিধানের যে 21 ধারা, জীবন ও জীবিকার অধিকার, যেটা, সেটাও কিন্তু এই সিএ 2019 উল্লঙ্ঘন করছে। এবং সর্বশেষ ভারতীয় সংবিধানের যে 25 অনুচ্ছেদ যেটা রয়েছে, যেখানটা বলা হয়েছে ভারতের কোন নাগরিক
তিনি তার নিজস্ব ধর্মীয় বিশ্বাস বা বিবেক অনুযায়ী ধর্মাচরণ করতে পারেন। এই যে নাগরিকত্ব আইনটা সেই ধারাকে উল্লঙ্ঘন করেছে। সুতরাং এক্ষেত্রে বলা যায় সামগ্রিকভাবে যে এই যে সিএ 2019 এটা সংবিধান বিরোধী। একেবারে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি আছে, বিশেষ করে যতগুলো অপশন দেওয়া হয়েছে, শিডিউল এ থেকে শুরু করে একেবারে যতগুলো অপশন দেওয়া হয়েছে, সেই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জটিল থেকে জটিলতর করা হয়েছে এই আবেদন পত্রগুলো। ফলে কোনোভাবেই কি এই যে মানুষগুলো যারা বলছেন, যাদের টার্গেট করছেন, আবেদন করে যদি নাগরিকত্ব না পায় তাহলে কি হবে? এ প্রসঙ্গে বলি যে এই যে রেজিস্ট্রেশন পদ্ধতি বা ন্যাচারালাইজেশন পদ্ধতিতে যে নাগরিকত্বের জন্য আবেদন করার ব্যবস্থা করা হয়েছে, প্রথম জটিলতা হচ্ছে যে সকল ডকুমেন্টস চেয়েছে সেগুলো জোগাড় করা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফর্ম, যে ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মাধ্যমে এম্পাওয়ার্ড কমিটির কাছে, তা এই ডকুমেন্ট সহ জমা দিলে প্রথম তার সঙ্গে মিনিমাম হচ্ছে 3টে ডকুমেন্টস দিতে হচ্ছে। প্রথম ডকুমেন্টস হচ্ছে সে যে দেশে বসবাস করত সেই দেশের একটা নটা যে উল্লেখ করা হয়েছে রুলে, যে শিডিউল 1A তে তার যে কোনো একটা ডকুমেন্টস, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেটা। দ্বিতীয় কথা যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছে, তার প্রমাণটা এখানে সকলেই প্রায় দিতে পারবে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সেটা। কিন্তু তৃতীয় যে বিষয়টা, সেটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেখানটায় দেখবেন যে এফিডেভিটটা দিতে হচ্ছে, সেই এফিডেভিটে কিন্তু লিখতে হচ্ছে যে তিনি যে বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক, তিনি যে সেখানে কোন ঠিকানায় তিনি বসবাস করতেন তাকে কিন্তু সেটা লিখিত আকারে দিতে হচ্ছে, এবং কবে তিনি ইন্ডিয়াতে এসেছেন সেটাও তাকে দিতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনি নিজে স্বীকার করছেন যে আমি বাংলাদেশের নাগরিক বা পাকিস্তানের নাগরিক, এবং এই অ্যাপ্লিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্লিকেশন যদি মঞ্জুর হয় তাহলে আমার পূর্বতন দেশের নাগরিকত্ব আমি বর্জন পরিত্যাগ করব, এবং ভবিষ্যতে আমি ওই দেশের নাগরিকত্বর জন্য নতুন করে কোনো দাবি করতে পারবো না। তার মানে কি আপনার কাছ থেকে লিখিত নিয়ে নিচ্ছে যে আপনি একজন বিদেশি। মুশকিল হচ্ছে দেখুন, এই যে তথ্য আপনি দিলেন, এই তথ্যের কোনো একটা জায়গায় যদি আপনার কোনো ভুল হয় তাহলে আপনার আবেদনটা বাতিল করতে পারে। এবার বলি যে এই যে বাতিল হলো, বাতিল কি কারণে বাতিল হলো সেটা যেমন আপনাকে ওরা জানাতে বাধ্য নয়, তেমনি এটা বাতিল হওয়ার পর আপনি কোনো কোর্টেও যেতে পারবেন না। এই যে মানুষগুলো আবেদন করে নাগরিকত্ব পেল না, কিংবা তার ফর্ম ক্যান্সেল হয়ে গেল, খারিজ হয়ে গেল, তাহলে তারা যে চাকরি বাকরিগুলো করছে, তাদের ছেলে মেয়েগুলো পড়াশুনো করছে, তারা যে এনজয় করছিল ভারতের নাগরিকত্ব, তারা তো ডিক্লেয়ার করে দিয়েছে বিদেশি। এখানে বসবাস করতে পারবে এই মানুষগুলো? কি হবে তাদের? গত সপ্তাহে দিন তিনেক আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে যাদের আবেদন খারিজ হয়ে যাবে তাদের কি হবে। তিনি কিন্তু সরাসরি ওখানটায় কিন্তু কোনো জবাব দিতে পারেননি, বলছে সেটা আমরা এখনো ভাবিনি কি করা যাবে। এবার আমি আইনের কথা বলি। আইনের কথা হচ্ছে দেখুন, কারণ আইনে যা আছে তার বাইরে তো আমরা চিন্তা ভাবনা করতে পারি না। বর্তমান যে আইন আছে, আইনের বাইরে আপনি আমি কেউ নই। কথা হচ্ছে যারা আবেদন করলো এবং তার আবেদন খারিজ হয়ে গেল, খারিজ হওয়া মানে সে ইলিগাল মাইগ্রেন্ট। এবার এই যে আইনটা করেছিল সিএ 2019, তার দেখুন ওই 6B, সেখানটা কিন্তু 6B ধারা যেটা আছে সেখানটা কিন্তু দেখুন 3 নম্বর 6B3, সেখানে কিন্তু লেখা আছে যে তিনি যদি ইলিগাল মাইগ্রেন্ট হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি কোনো প্রসিডিংস থেকে থাকে তাহলে সেটা থাকলেও এই আইন অনুযায়ী তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এক। দ্বিতীয় কথা, তিনি যে সকল অধিকার ভোগ করছেন, অর্থাৎ চাকরি সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, সেগুলো অব্যাহত থাকবে। এবার কথা হচ্ছে যিনি ইলিগাল মাইগ্রেন্ট, নাগরিকত্ব পেলেন না,
তাহলে নাগরিকত্ব না পেলে তো তিনি ইলিগেল মাইগ্রেন্ট। তাহলে যদি কেউ কোনো চাকরিওয়ালা তিনি যদি ইলিগেল মাইগ্রেন্ট পরিগণিত হন, তাহলে খোঁচানোর লোকের তো আর অভাব নেই, কারণ এর বিরুদ্ধে বহু কেস কাচালি হয়েছে এবং এর পরেও হবে। সুতরাং সেই সময়ে কিন্তু তার চাকরিটা আর থাকবে না, কারণ চাকরির প্রথম শর্ত হয় যে তাকে ভারতের নাগরিক হতে হবে। এমনকি ভারতের নাগরিক হিসেবে সে যে সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করেন, তার কোনো সুযোগ সুবিধা তখন কিন্তু তিনি আর ভোগ করতে পারবেন না। এই যে শুধুমাত্র সেই মানুষটি নয়, তার যে পরবর্তী জেনারেশন, যারা সেই মানুষটি অবৈধ হয়ে গেল, সে কোথায় থাকবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে যে তার যে পরবর্তী জেনারেশন যারা পড়াশোনা করতে আসছে, পড়াশোনা করবে, তাদের কি সমস্যা হবে না? অবশ্যই সমস্যা তৈরি হবে। দেখুন, এক্ষেত্রে দুটো হতে পারে। এক, ইলিগাল মাইগ্রেন্ট, ভারতীয় আইন অনুযায়ী ইলিগাল মাইগ্রেন্টের যে ব্যবস্থা, তার জেল জরিমানা হতে পারে এক। দ্বিতীয় কথা, এই যে আমরা অসমের ক্ষেত্রে দেখেছি যে ডিটেনশন ক্যাম্প, অবৈধ মানে প্রবেশকারী বা অনুপ্রবেশকারী যেটা বলা হয়, সেই অনুপ্রবেশকারীকে তাদের যে বিভিন্ন জায়গায় যে ডিটেনশন ক্যাম্প তারা তৈরি করেছে, সেই ডিটেনশন ক্যাম্পেও এদের জায়গা হতে পারে। একেবারে তাই, একেবারে তাই। আমরা দেখেছি অসমের বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। এখানে বনগাঁতে, রাজারহাটে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে, পুরুলিয়াতে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। কিসের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে আমরা সবাই খানিকটা আন্দাজ করতে পারি। বিশ্বের বিভিন্ন জায়গায় দেখছি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই মানুষগুলোকে, যাদের ট্রেস নেই, তাদের শ্রমজীবী সস্তা শ্রমিক হিসাবে তাদের খাটানোর ব্যবস্থা করছে। তাদের সন্তান সন্ততি, তাদের গৃহ, তাদের বাড়িগুলো ভেঙে চুরে, একটা সংসার ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে। তাদেরকে বেনাগরিক বানিয়ে কি করতে চায় সরকার এই মানুষগুলোকে নিয়ে? দেখুন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে সিএ 2021 এর প্রভাব সুদূর প্রসারী। কারণ এটা আবেদন করতে গেলে যেমন জটিলতা রয়েছে, তেমনি আবেদন করার পরে যদি বাতিল হয় সেক্ষেত্রে আরো বেশি জটিলতা রয়েছে। আমরা দেখেছি যে এই যে আবেদন যারা করবে, আবেদন যারা করতে পারবে না, এই শর্তগুলো পূরণ করতে পারবে না, তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে বিবেচিত হবে এবং তাদের কোনো অধিকার কিন্তু কোনো থাকবে না। কোনো সরকারি সুযোগ সুবিধা যেমন পাবে না, চাকরি বাকরি থেকে শুরু করে সরকারি স্কুল বা অন্যান্য কোনো রেশন থেকে শুরু করে কিছুই তারা পাবে না। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, দেখুন ভারতীয় সংবিধানের যে 21 ধারা বিরোধী, এই কারণেই হচ্ছে 21 ধারাকে সেখানটা বলা হয়েছিল যে এই দেশের মধ্যে যে মানুষগুলো রয়েছে, শুধু এই দেশ নয়, সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইট কমিশন যেটা রয়েছে, তাদের যে সনদ রয়েছে, সেই সনদ অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু তার যে মৌলিক অধিকার সেটা কিন্তু তার প্রাপ্য। সুতরাং এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এদের জীবন ও জীবিকার অধিকার সেটা কিন্তু সে পাবে না। অর্থাৎ সস্তা শ্রমিক বা দাস হিসেবে তাকে কিন্তু এখানে খাটানো হবে। সুতরাং এটা যে একটা প্রজন্ম হবে তা নয়, প্রজন্মের পর প্রজন্ম এরকম একটা বিশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে তারা কিন্তু, পরিস্থিতির মধ্যে তারা কিন্তু যাবে। সুতরাং এই যে অবস্থা, এটা একটা পরিকল্পিত একটা চক্রান্ত বলেই আমার মনে হয়। তাহলে যদি পরিকল্পিত চক্রান্ত হয় এবং দেশহীন মানুষে পরিণত করে এই সরকার, এই বিধানের মধ্যে দিয়ে, এই রুলসের মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে, সেটাও তো আন্তর্জাতিক জাতিসংঘের ঘোষণাকে অমান্য করছে। যে আন্তর্জাতিক জাতিসংঘ বলেছে কোনো মানুষকে দেশহীন করা চলবে না, সেটাকে লঙ্ঘন করছে। পাশাপাশি আমরা আরেকটা জায়গায় আসতে চাইছি যে তাহলে আমরা ধরলাম যে মানুষ বলল এই আইনে আমরা কেউ ফর্ম ফিল আপ করবো না, আমরা দেশহীন মানুষে পরিণত হতে চাই না, আমরা দেশহীন শ্রমজীবীতে পরিণত হতে চাই না বলে তারা এই রুলকে অগ্রাহ্য করলো। তাহলে কি নাগরিকত্ব সমস্যার সমাধান হয়ে গেল?
না অন্য কোনো উপায় খুঁজতে হবে আমাদের? আপনি মানে ভীষণ ভাইটাল একটা প্রশ্ন করেছেন। দেখুন, এই যে সিএ 2019 আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এতে পরিষ্কার যে এই দেশভাগের বলি যে মানুষগুলো রয়েছে, তাদের এই নাগরিকত্ব সমস্যার সমাধান এতে হবে না। তাহলে তারা যদি আবেদন না করে বা তারা যদি বলে যে এই আইন আমরা চাই না, নো সিএ, সেক্ষেত্রেও কিন্তু তাদের এই সমস্যার সমাধান হচ্ছে না। কারণ এই সিএটা যদি বাতিল হয়, সেক্ষেত্রে এই আইনটার পূর্ববর্তী যে আইন 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইন অনুযায়ী এরা কিন্তু ইলিগাল মাইগ্রেন্টে পরিণত থেকে যাচ্ছে। কিন্তু কারণ 2003 সালের আইন অনুযায়ী তারা ইলিগাল মাইগ্রেন্ট, এদেরকে প্রচেষ্টা করা হয়েছিল যে এই আইনে 2019 সালের আইনে যে এই শর্ত পূরণ করলে তুমি ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে পরিগণিত হবে না। তাহলে দেখুন, এই আইনটা যদি নাগরিকত্ব না পায় সেটা একটা সমস্যা, তেমনি এই আইনটা যদি বাতিল করে তাহলে আরো বড় সমস্যা। সুতরাং এই সমস্যা থেকে মানে বেরিয়ে আসার একটাই উপায় যে নতুন কোন সিএ আনা হোক। সেখানটায় এদের যদি দেশভাগের মানুষের পর এতই দরদ, তাহলে দেশভাগের মানুষকে আবেদন ছাড়াই তাদেরকে নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হোক। কারণ আমরা জানি নাগরিকত্ব আইনের 6 ধারায় সেখানটায় কিন্তু অসমের ক্ষেত্রে এই নিঃশর্ত নাগরিকত্ব কিন্তু দেওয়া যায়, তার কিন্তু উদাহরণ আমরা ওইখানটায় পাই। সুতরাং নতুন সিএ এনে সরাসরি এদেরকে নাগরিক হিসেবে ঘোষণা করারও একটা ব্যবস্থা রয়েছে। ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 1950, সেই আইনের 16 ধারায় সেখানটায় কিন্তু লেখা আছে যে ভোটাধিকার কাদের থাকবে। সেখানটায় লেখা আছে একমাত্র ভারতীয় নাগরিকদের হচ্ছে ভোটাধিকার থাকবে। এবার সেই ক্ষেত্রে ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই হচ্ছে ভারতের নাগরিক। এবার কথা হচ্ছে, ভোটার লিস্টে নাম থাকলেই কি ভারতের নাগরিক হবে? দেখুন, ভারতের নাগরিকত্ব পাওয়ার উপায় হচ্ছে নাগরিকত্ব আইনে যে প্রাবধান রয়েছে সেটা। আর ভোট হওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে, দ্বিতীয় নম্বর তাকে 18 বছর হতে হয়, তৃতীয় নম্বর হচ্ছে তাকে এই স্থায়ী বাসিন্দা হতে হয়। এবার আমার কথা হচ্ছে যে ভোটার লিস্টে সে কি করে নাম তুলেছে সেটা বড় কথা নয়। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার নাগরিকত্বের প্রমাণটা আগে দাও, কারণ আমার কাছে যদি মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে, নিশ্চয়ই আমি 5 পাস 4 পাস করে তারপরে তো আমি ওইখানটায় এসেছি, তার আগের ক্লাসগুলো না পড়ে তো আমি আসিনি। ঠিক আছে? সুতরাং এই ক্ষেত্রে যদি নাগরিকত্বের প্রমাণ চায় তারা কিন্তু দিতে পারবে না। এই যে দেশ ভাগের বলি হয়ে অসংখ্য মানুষ সীমানার এপার থেকে ওপারে চলে এসেছে, সীমানা যখন হয়েছে তারপরে। কিন্তু অদ্ভুতভাবে শুধুমাত্র উদ্বাস্তু বললেই হয় সে নমশূদ্র, না হলে সে মতুয়া, এইভাবে টার্গেটেড হয়ে যাচ্ছে। এইভাবে তাদের দেখানো হয়েছে যে উদ্বাস্তুরা হচ্ছে মতুয়া, না হলে নমশূদ্র। এই যে অবিভক্ত ভারতের যখন বিভাজন হলো, যে পরিমাণে মানুষ এপার থেকে এপারে এসে তাদের মধ্যে মতুয়াদের পার্সেন্টেজ কত? কেন শুধুমাত্র মতুয়া এবং নমশূদ্রকে মেলাইন করা হচ্ছে উদ্বাস্তু হিসাবে? এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয়। দেশভাগের বলি শুধু মতুয়া বা শুধু নমশূদ্র নয়, পশ্চিমবাংলা শুধু নয়, পশ্চিমবাংলার বাইরেও দেশভাগের বলি বহু মানুষ আছেন। সুতরাং এই যে দেশে যে এনআরসির কথা বলা হয়, যে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের 14 ধারায় যে সেখানটায় বলা হয়েছে যে জাতীয় আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয় পত্র যেটা দেওয়ার কথা বলা হয়েছে, এবং এই এনআরসি করার কথা বলা হয়েছে, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। তাই সেই এনআরসি যদি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র মতুয়া বা নমশূদ্র এরাই কিন্তু শুধুমাত্র এই মানে
প্রবলেমের সম্মুখীন হবে তাই নয়, শুধুমাত্র দেশভাগের বলি হয়ে যারা এসেছে তারাও শুধু যে এর বলি হবে মানে সমস্যার সম্মুখীন হবে তাও নয়। এই দেশের বহু মানুষ আছেন, গরিব মানুষ আছেন বহু, সে আদিবাসী হতে পারে বা অন্য কোনো কমিউনিটির হতে পারে, যারা তাদের পূর্বপুরুষের যে কাগজপত্রগুলো আছে তারা সঠিকভাবে সংরক্ষিত করে রাখতে পারেননি। আজও দেশে যেখানে প্রত্যেক দিন 22 কোটি মানুষ রাতের বেলা ঘুমোতে যায় খিদে পেটে নিয়ে, সেই দেশের মানুষ যার খাবারের ঠিক নেই, তারা কাগজপত্র রাখবে কি করে? মাথার উপরে এখনো লক্ষ লক্ষ মানুষের আচ্ছাদন নেই। ঝড়ে, বন্যায়, ভূমিকম্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের তাদের আচ্ছাদনটুকু চলে গেছে, তাদের বাসস্থান চলে গেছে। এই যে এনআরসি যদি হয়, শুধুমাত্র নমশূদ্র, মতুয়া বা শুধুমাত্র দেশভাগের বলি মানুষ নয়, এই ভারতের বহু মানুষ এই সমস্যার সম্মুখীন হবে। আর দেশভাগের বলি যে মানুষগুলো আসছেন, সেটা 1948 সালের 19শে জুলাই এর পরের থেকে এই যে 2014 সালের 31শে ডিসেম্বর এর মধ্যে যারাই এসেছেন, শুধু মতুয়া নমশূদ্র নয়, তার মধ্যে ব্রাহ্মণ থাকতে পারে, ক্ষত্রিয় থাকতে পারে, শূদ্র থাকতে পারে, বৈশ্য থাকতে পারে, তারা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হবে। কিন্তু শুধুমাত্র মতুয়া নমশূদ্র দাগিয়ে দিয়ে এই ভোটটা নিজেদের দিকে টানার একটা কৌশল হচ্ছে এটা। দেখুন, বিশেষ করে দেশভাগের বলি যে মানুষগুলো রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবাংলার বাইরেও দেশভাগের বলি পিছিয়ে রাখা সমাজের বহু মানুষ রয়েছেন। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার রয়েছে, এবং দেশভাগের বলি হয়ে যারা এখানটায় পূর্বপুরুষের ভিটে ছেড়ে মানে অতি কষ্টে দিন যাপন করছেন, তারা যদি এখনো একত্রিত হন, একত্রিত হয়ে যদি এই আন্দোলনটা করেন যে এনআরসি তোমরা করতে চাও করো, আপত্তি নেই, কিন্তু তার আগে দেশের মধ্যে যে মানুষগুলো রয়েছেন, যে মানুষগুলো রয়েছে তাদের নাগরিকত্ব সঠিকভাবে আগে প্রদান করে তারপরে তোমরা এই এনআরসি করো। সেটা যদি না করে তাহলে কিন্তু সামগ্রিকভাবে দেশ একটা অন্য গৃহযুদ্ধের দিকে চলে যাবে। সুতরাং এই যে নাগরিকত্ব আইন 2019 যেটা এনেছেন, সেই আইনে যেহেতু এখনো অনেক লুফলস রয়েছে এবং এর বিরুদ্ধে দেখুন 237টার বেশি কেস হয়েছে, এবং মনে এখনো অব্দি যতটুকুন খবর পাচ্ছি বা নিজেরা যতটুকুন বুঝি, এই আইনটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। বাতিল হয়ে গেলে পরে এই দেশভাগের বলি মানুষগুলো আরো বেশি সমস্যার সম্মুখীন হবে। সুতরাং তাদের কাছে একটাই আবেদন, আপনারা জোরদার আন্দোলন করুন যে দেশ, আমরা আমাদের পূর্বপুরুষ এই ভারতেরই অধিবাসী, আমাদের জন্মগত অধিকার হচ্ছে আমরা ভারতের নাগরিক, আমাদের নাগরিকত্ব নতুন করে আমাদের দরকার নেই। আমরা যে নাগরিক, আমাদের নাগরিকত্বের সুরক্ষাটা আমাদের দরকার। আমাদের নাগরিকত্বের গায়ে যে কলঙ্ক লেপন তোমরা করেছো, সেই কলঙ্ক আবার তোমরা কাগজে কলমে ঠিক করে দিয়ে এদেরকে নাগরিক হিসেবে ঘোষণা করা হোক, তাই নতুন করে সিএ আনা হোক একটা।